Dr. Furti. Dr. Furti. Brought to you by AstraZeneca in association with MGH Healthcare. You're listening to Radio 48 FM and Sarah Chole Ilham Sathe niye Dr. Furti, brought to you by AstraZeneca in association with MGH Healthcare. And Dr. Furti is all about all the things that you need to know to stay safe and maintain a good health. And basically bola jay jeta hocche je November mashta is a month of awareness for lung cancer. Ebong we thought that we should really discuss about this topic since it's an alarming issue. Ebong সেই জন্য আমাদের স্টুডিওতে আজকে আমাদের সাথে আছেন একজন স্পেশাল গেস্ট ডক্টর শাহিদা আলম লিমা। উই আর ভেরি লাকি টু হ্যাভ হার। হ্যালো ম্যাম, কেমন আছেন? হাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। আই নো ইটস বিন আ হ্যাসল এরকম একটা সিচুয়েশনে where a pandemic is still going on but you still could make it to the studio. Thank you so very much for that. You are most welcome. And জানিয়ে দিতে চাই যে আমরা একই সাথে কিন্তু লাইভ রয়েছি রেডিও ফুর্তির অফিশিয়াল ফেসবুক পেজে। সো ইফ ইউ ওয়ান্ট টু ওয়াচ আস তাহলে কিন্তু রেডিও ফুর্তির অফিশিয়াল ফেসবুক পেজে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে জাস্ট লাইভটা অন করে ফেললেই আপনি জেনেও যাচ্ছেন যে বিহাইন্ড দ্য সিন কি কি হচ্ছে। সো এই মুহূর্তে আর কথা বাড়াবো না, এই মুহূর্তে আমি সরাসরি ম্যামের কাছে চলে যেতে চাই যে সিন্স ইটস আ মান্থ অফ অ্যাওয়ারনেস ফর লাং ক্যান্সার এবং মানে কতটুকু ইম্পর্টেন্ট আসলে এই মুহূর্তে এসে মানুষের মাঝখানে এই অ্যাওয়ারনেসটা গ্রো করা। শুভ সন্ধ্যা সবাইকে। খুবই সুন্দর কোয়েশ্চেন, কারণ চারিদিকে এত এন্টারটেইনমেন্ট, আমরা কেন বসে একটা অসুখের কথা শুনবো? ইম্পর্টেন্সটা কি? সো শুনবো এই কারণে যে ইটস অ্যালার্মিং। আপনি সারা বিশ্বে যত মানুষ প্রতি বছর মারা যায়, যদি তার স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে দেখবেন ক্যান্সার হচ্ছে দ্বিতীয় কারণ, প্রথম কার্ডিওভাস্কুলার ডিজিজ। সো ক্যান্সার সম্পর্কে আমাদের সচেতন হতেই হবে। সো ক্যান্সার হেড টু টো সব জায়গাতেই হচ্ছে। হোয়াই লাং ক্যান্সার নিয়ে আমরা এতটা কথা বলছি? কারণ এই ডেডলি ডিজিজ ক্যান্সারের মধ্যে টপ মোস্ট ক্যান্সার বোথ মেল অ্যান্ড ফিমেল মিলে লাং ক্যান্সার, এবং ডিকেডস আফটার ডিকেডস, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে লাং ক্যান্সার ওই এক নম্বরই হয়ে আসছে। সো তাকে আমাদের আসলে গুরুত্ব দিতেই হবে। এখন আসলে বুঝতে পারছি যে কেন পুরো একটা মাস ডেডিকেটেড এই লাং ক্যান্সারের অ্যাওয়ারনেস এর জন্য। সো দেখা যাচ্ছে বাকি যে চারটা সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ পজিশনে আছে, যেমন ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার এবং ব্রেন ক্যান্সার, তাদের সবাইকে মিলে যতজন মৃত্যুবরণ করে সারা বছর, একা লাং ক্যান্সারেই তার থেকে বেশি লোক সারা পৃথিবীতে প্রতি বছর মৃত্যুবরণ করে। সেই কারণে লাং ক্যান্সারকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। সো যেহেতু এটার কি বলবো স্প্রেডটা এত বেশি, সেই ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর গুলো তাহলে কি কি থাকছে, যে কি কি বিষয়গুলো জানলে আমরা জানতে পারবো যে সেই ক্ষেত্রে আসলে লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝুঁকি থেকে মুক্ত হতে পারবো? আপনি যদি লাং ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরের কথা আমাকে জিজ্ঞেস করেন এবং প্রথম থেকে 10টা কারণ বলতে বলেন, তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ আপ টু 9 পর্যন্ত আমি একটা কথাই বলবো: স্মোকিং, 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 স্মোকিং। সো ধূমপান, টোবাকো, 85 থেকে 90% কেসে একমাত্র কারণ থাকে ধূমপান। এছাড়াও এবং এই ধূমপান অ্যাক্টিভ হতে পারে, কেউ নিজে খাচ্ছেন, ফর্মার হতে পারে, আগে খেয়েছেন এখন ছেড়ে দিয়েছেন, এবং সবচেয়ে ভয়াবহ হচ্ছে প্যাসিভ, যেটা যে উনি ধূমপান করেননি কিন্তু তার কাছে যিনি মানুষ ছিলেন তার ধূমপান যে এক্সপোজড হয়েছেন। আই থিংক এটাতে ইকুয়ালি একটা রিস্ক থেকে যাচ্ছে। ইকুয়ালি একটা রিস্ক থেকে যাচ্ছে। এবং এই ধূমপান ছাড়া যদি অন্য কারণগুলোর কথা বলেন, তাহলে আমরা যে জিনিসটা নিয়ে খুব কথা বলি, ঢাকার বাতাস কিংবা অন্যান্য পরিবেশ দূষণ, বায়ু দূষণ, বাতাসে কিছু কেমিক্যাল আছে, কেমিক্যাল কার্সিনোজেনের মাত্রাতিরিক্ত উপস্থিতি মানুষকে এই ঝুঁকিতে ফেলে দেয়। সেগুলোর মধ্যে আছে আর্সেনিক, অ্যাসবেস্টস, নিকেল, ডিজেল ফিউমস, আপনার ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, এই জাতীয় ধাতুগুলো যদি বেশি মাত্রায় থাকে বাতাসে, তাহলে সেখানকার মানুষজন প্রতি মুহূর্তে যেহেতু শ্বাসের সাথে এই বাতাসটা গ্রহণ করছে, সো তারা অনেক রাইট। তাহলে সেই হিসেবে কিন্তু ঢাকা জোনটাকে আমরা খুবই রিস্কি একটা পয়েন্ট হিসেবে বলতে পারি, আরবান এরিয়াগুলো। হ্যাঁ একদম। এছাড়া ফ্যামিলিয়াল ক্যান্সারের হিস্ট্রি থাকলে তাদের হতে পারে কিছু লাংয়ের ডিজিজ, এয়ারওয়ে লাং ডিজিজ দীর্ঘ সময়, সেগুলো থেকেও
লাং ক্যান্সারের ঝুঁকি থাকে। আচ্ছা, সো তাহলে আমরা মানে কিভাবে বুঝবো যে লাং ক্যান্সারের কোন স্টেজে, বিকজ ইটস অলওয়েজ স্যাড টু নো যে কিছু কিছু কেসে দেখা যায় যে ক্যান্সারের রিস্কটা এতটাই বেড়ে যায় যে এটা হয়তো বা সেকেন্ড থার্ড স্টেজে চলে যাচ্ছে এবং তখন ট্রিটমেন্ট করার হয়তো সময়টা পাওয়া যাচ্ছে না। সো ইটস অলওয়েজ সেড যে যত আর্লি ব্যাপারটাকে স্ক্রিনিং করা Diagnosis যায় বা করা ডায়াগনোসিস যায়, জি। করা যায় ততই ভালো। সো স্ক্রিনিং প্রসেসটা সেক্ষেত্রে কি হতে পারে? সো লাংয়ের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে আপনার যারা লাং ক্যান্সার নিয়ে ডায়াগনোসিস হচ্ছে তাদের শতকরা মাত্র 19% পেশেন্টই 5 বছর বা তার অধিক বেঁচে থাকছে। এটা কিন্তু লাং ক্যান্সারের ক্ষেত্রেই সবচেয়ে বেশি, লাং এবং প্যানক্রিয়েটিক ক্যান্সার। অন্য অনেক ক্যান্সারে কিন্তু রেজাল্ট আরো অনেক ভালো, কিন্তু গত 25 বছরের স্ট্যাটিস্টিক্সে লাংসে ততটা ফলাফল অত ভালো পাওয়া যায়নি। তার একটা কারণ হচ্ছে যে একটু অ্যাডভান্স স্টেজে ডায়াগনোসিস হচ্ছে পেশেন্ট, তখন আসলে খুব বেশি কিছু করার থাকে না। সো আপনি যদি একটা ডিজিজকে খুব আর্লি ডায়াগনোসিস করতে পারেন, দেন আপনি তাকে বিভিন্ন কিউরেটিভ ট্রিটমেন্ট অফার করতে পারবেন, পেশেন্টের আপনি সার্ভাইভাল বেনিফিটটা পাবেন। সেই ক্ষেত্রে লাং অবশ্যই একটা টার্গেট লাং ক্যান্সার, যেহেতু তার সংখ্যা অনেক বেশি, আমরা যদি আর্লি স্টেজে ডায়াগনোসিস করতে পারি তাহলে আমরা পেশেন্টকে দীর্ঘ সময় বাঁচিয়ে রাখতে পারবো। কিন্তু আসলে খুবই দুঃখের ব্যাপার হচ্ছে অনেক ট্রায়াল করা হয়েছে, খুব ইফেক্টিভ স্ক্রিনিং টুলস কিংবা খুব ইফেক্টিভ ওয়ে আসলে বের করা সম্ভব হয়নি। খুব রিসেন্টলি একটা ট্রায়াল বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে এখন কোনো স্ক্রিনিং প্রোগ্রাম চালু নেই। আসলে ওয়ার্ল্ড ওয়াইড বেশিরভাগ দেশে লাং ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামগুলো দেখা যাচ্ছে রিস্ক ভার্সাস বেনিফিট, যেটা মানে যে পরিমাণ মানি ইনভেস্ট করে তার আউটকামটা সেরকম পাওয়া যাচ্ছে না। কিন্তু হেভিলি যারা খুব হাই রিস্ক, যেমন যারা খুব হেভিলি স্মোকিং করছেন তাদের জন্য কিছুটা ইয়ারলি আপনি একটা লো ডোজ সিটি বলে সিটি স্ক্যান করে দেখা গেছে যে 20% ব্রেস্ট ক্যান্সার লাং ক্যান্সারের ডেথ কমানো সম্ভব হয়েছে। সো ওটা একটা মেথড, জাস্ট প্লেন এক্সরে না, সিটি স্ক্যান, লো ডোজ সিটি স্ক্যান করে খুব যারা টার্গেট পপুলেশন, নট অল পেশেন্ট, যারা প্রতি বছর আমরা বলি 30 প্যাক ইয়ার, মানে প্রতি বছর সে 30 ইয়ার্স ধরে সে প্রতিদিন 1 প্যাক করে সিগারেট খেয়েছে, এরকম যারা হেভিলি স্মোক করেছে তাদেরকে আমরা এই স্ক্রিনিং এর আওতায় আনতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে মানে স্ক্রিনিং প্রসেসের সময় এই প্রসিজার গুলোর কি কোনো সাইড ইফেক্ট আছে? হ্যাঁ, ওই কারণে স্ক্রিনিং গুলো অতটা জনপ্রিয় হয়নি, কারণ এই যে আমরা যেটা করছি ইমেজিং, এক্সরে অথবা সিটি স্ক্যান, এগুলোতে একটা রেডিয়েশন এক্সপোজার আছে। এই রেডিয়েশন ইটসেলফ ইজ এ ক্যান্সার কজিং এজেন্ট। সেই কারণেই দীর্ঘদিন যদি আপনি স্ক্রিনিং এর জন্য একজনকে বারবার এক্সপোজ করেন তার কিন্তু একটা অ্যাডেড রিস্ক তৈরি হয়। সেই কারণেই বলা হচ্ছে লো ডোজ সিটি। আপনি খুব হাই ডোজ সিটি দিলে কিন্তু তিনি আপনি একটা ভালো করতে যেয়ে তার আরেকটা বিপদ ডেকে আনতে পারেন। রাইট রাইট, অবশ্যই, এবং এগুলো আসলে খুবই চিন্তার বিষয়। কিন্তু এই মুহূর্তে যেটা করবো, আমরা ছোট্ট একটা ব্রেকে চলে যাব। এই মুহূর্তে রেডিওতে কিন্তু ফেসবুকে কিন্তু আমরা এখনো লাইভ রয়েছি, চলছে ডক্টর ফুর্তি, ব্রট টু ইউ বাই অ্যাস্ট্রাজেনেকা ইন অ্যাসোসিয়েশন উইথ এমজিএইচ হেলথ কেয়ার। এবং আজকের এপিসোডের ডিসকাশন টপিক হচ্ছে লাং ক্যান্সার, যেটা নিয়ে আমরা খুব ইন্টেন্স একটা কনভারসেশনে আছি। সো ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস আউট অন হোয়াটস হ্যাপেনিং বিহাইন্ড দ্য মাইক্রোফোন এজ ওয়েল, তাহলে কিন্তু রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে এক্ষুনি লগ ইন করতে হবে। এবং সেই সাথে আপনার যদি কোনো পার্টিকুলার কোয়েশ্চেন থেকে থাকে লাং ক্যান্সার নিয়ে, সেটাও কিন্তু আপনি লাইভ ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে, পোস্ট করার মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন, বিকজ উই আর হিয়ার। সো সেই কমেন্টগুলো আমরা কিছুক্ষণের মধ্যে রিড আউট করবো। বাট ফর নাও আমরা চলে যাচ্ছি গানে, শুনবো তাহসানের প্রেমাতাল। উইল বি ব্যাক সুন, সো স্টে টিউনড। আচ্ছা, that's really scary. So আপনার কাছে যদি জানতে পারতাম যে মানে since you've been in this sector for quite a long time and অনেক কেসেস আপনি দেখেছেন, সো আপনার মতে what's the কি বলবো যে ডিফারেন্ট এরকম কোন কেস স্টোরি কি আছে যেটা আমাদের সাথে শেয়ার করা যায় ফর আওয়ার অডিয়েন্স? কেস স্টোরি আমি বোধহয় জাস্ট করোনার এই প্যান্ডেমিকটা শুরু হওয়ার 3-4 মাস আগে আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, 2 ভাই তারা, বড় ভাই ছোট ভাই বড় ভাইকে নিয়ে এসেছে, এবং খুব তারা আসলে অন্য একটা কারণে ইউরোলজিস্ট দেখিয়েছিল, কিছু প্রবলেম পেয়ে কমপ্লেন হচ্ছিল, কিছু অ্যাবডোমিনাল সমস্যার কারণে। সো সেটার জন্য কিছু ওয়ার্কআপ করতে যেয়ে তার লাংস একটা শেডো পাওয়া গেছে। উনি স্মোকার ছিলেন না, ওনার কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, যে সিমটম গুলো নিয়ে লাং ক্যান্সার প্রেজেন্ট করে তার কোনো সিমটমই তার ছিল না। কিন্তু ইনসিডেন্টালি তার লাংয়ে সেই লেশনটা পাওয়ার পরে ডক্টরের কিছুটা সন্দেহ হওয়ার কারণে উনি ওটাকে ইভালুয়েট করেছিলেন। সো ইভালুয়েশন থেকে বেরিয়ে এসেছিল যে ওটা আসলে ক্যান্সার।
এবং আনফরচুনেটলি সেটা এরপর যখন আরো ফার্দার ওয়ার্কআপ করা হলো, সেটা আসলে বেশ অ্যাডভান্স স্টেজের ক্যান্সার ছিল। ইভেন সেটা আসলে ছড়িয়ে গিয়েছিল বোনসে, এবং ওনার লাঙেও অনেকটুকু জায়গা ইনভলভ করেছিল, কিন্তু একেবারেই সাইলেন্ট কিলার। সে পেশেন্টটা কিছু টেরই পায়নি, এবং যেহেতু সে স্মোকার ছিল না, তাকে যখন আমি বলেছিলাম সে আসলে বিশ্বাসই করতে পারছিল না, কারণ আমাদের সবার মধ্যে একটা ধারণা আছে যে স্মোকিং করলেই ক্যান্সার হয়। আসলে স্মোকিং না, যারা কখনো নেভার স্মোকারদের মধ্যেও ক্যান্সার হয়েছে। হ্যাঁ, নট যে শুধু প্যাসিভ স্মোকার, তারা যারা কখনো স্মোক করেনি বা প্যাসিভ স্মোকিং এরও সম্মুখীন হয়নি, এক্সপোজড হয়নি, তাদের মধ্যেও কিন্তু ক্যান্সারটা হতে পারে। সো তারপরে স্বাভাবিক, কারণ আমাদের যে স্ট্যাটিস্টিক্স তাতে দেখা গেছে যে স্টেজ 4 লাং ক্যান্সারের সার্ভাইভেল 6 to 8 মান্থস, মিডিয়ান সার্ভাইভেল। বেশিরভাগ রোগী আসলে সব রকমের চিকিৎসা সত্ত্বেও সে যদি ফাইন্যান্সিয়ালি অ্যাভেল হয় এবং সব একদম লেটেস্ট ড্রাগও নিয়ে থাকে, তারপরেও দেখা যাচ্ছে মিডিয়ান সার্ভাইভেল 6 to 8 মান্থস, ইয়ার আফটার ইয়ার্স এরকমই আপনার ডিসঅ্যাপয়েন্টিং প্রগনোসিস এই অসুখটা ছিল। সো আমি ওনাকে একটা ট্রিটমেন্ট শুরু করলাম, এবং আজকাল আসলে কিছু অ্যাডভান্সমেন্টস হয়েছে, কিছু নিউ ড্রাগ, নিউ কিছু কনসেপ্ট, জাস্ট পার্সোনালাইজ মেডিসিনের কিছু কনসেপ্ট এসেছে। সো এগুলো এখন আসলে আমাদের দেশেও অ্যাভেলেবেল হয়েছে। তো ওনাকে যেহেতু ওনারা কিছুটা ওটা নিতে পারবেন, আমি ওনাকে সেই অপশনগুলো দিলাম। ওনারা সব টেস্ট করে দেখা গেল যে ঠিক আছে, ওনার একটা মিউটেশন আছে। সো তারপর আমি ওনাকে ড্রাগ অফার করলাম, উনি ভালো থাকলেন, কিছুদিন ভালো থাকলেন, কিন্তু এই ডিজিজটা হয়েছে কি হয়তো খুব ভালো রেসপন্স করার পরও কিছুদিন পরে আবার ব্যাক করে। আচ্ছা, সো উনি কিছুদিন ভালো থাকলেন, ওনার একটা হোপ বাড়লো, জীবনের প্রতি একটা বাড়লো। প্রথমে যেমন হোপলেস হয়ে গিয়েছিলেন, একটা লম্বা কিছুদিন পরে উনি যখন একটা আবার হোপ ফিরে আসলো না, কিন্তু সেই মুহূর্তে দেখা গেল আসলে ওনার শরীরে আরেক জায়গায় সেটার উপস্থিতি দেখা যাচ্ছে, লিভারে। সো শেষ মুহূর্তে আসলে আমি পেশেন্টটাকে সেভ করতে পারিনি। যখন আমি আসলে উনি যখন আমার কাছে আসতেন শেষের দিকে, তখন মনে হচ্ছিল যে প্রথম দিকে ওনার যতটা বাঁচার ইচ্ছা ছিল, আস্তে আস্তে বাঁচার ইচ্ছাটা আরো অনেক বেশি বেড়ে গিয়েছিল। সো সেই মুহূর্তে লাস্টের দিকে যখন ওনার ভাই একদিন ফাইন মর্নিং আমাকে, আমি হঠাৎ একটা টেক্সট পেলাম যে ওনার ভাই মারা গেছে, কিন্তু পেশেন্টটা তার 2 দিন আগে আমার চেম্বারে এসেছে এবং যথেষ্ট হোপফুল হয়ে। সো আসলে এতই আনপ্রেডিক্টেবল লাং ক্যান্সার অনেক সময়, সে কারণে আসলে চেম্বারে লাং ক্যান্সার পেশেন্ট দেখলে আমি কিছুটা অসহায় বোধ করি। আপনি বলবেন যেটা আপনি ক্যান্সার স্পেশালিস্ট, আপনার তো সবকিছুতেই আসলে একটু হেল্পলেস, আসলে তাটা এখন অ্যাটলিস্ট আমরা কনফিডেন্টলি বলতে পারি ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টদেরকে আমরা দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারি মাশাআল্লাহ। তারপরে আরো কিছু ক্যান্সার আছে, গাইনোকোলজিক্যাল ক্যান্সার, আমাদের অনেক ভালো সাকসেস রেজাল্ট, বাট লাং ক্যান্সারে এখন আমরা কিছুটা অসহায় বোধ করি অনেক সময়। তো আমার কাছে একটা কোয়েশ্চেন এসেছে, সেটা হচ্ছে যে নাইলা আসান জানতে চেয়েছেন যে হাউ কিউরেবল ইজ থার্ড স্টেজ লাং ক্যান্সার, ওয়ান্স কিউরড ক্যান ইট রিভাইভ अगेन? আই থিংক পার্শিয়াল আনসারটা এই স্টোরি মাঝে পেয়ে গেছেন। নিউলি ডায়াগনোজড ক্যান্সারের মধ্যে দেখা যাচ্ছে মাত্র 19% পেশেন্টই 5 or more years বেঁচে থাকে। তার মধ্যে তো আসলে স্টেজ 1 বা 2 পেশেন্টরাই বেশি থাকে। স্টেজ 3 পেশেন্টরা 5 years সার্ভাইভাল রেট অ্যারাউন্ড 30-40% এর মধ্যে। হ্যাজ देयर বিন এনি সাকসেস স্টোরি যে হয়তোবা ভেবেছিলেন যে মানে देयर ইজ নো হোপ, বাট দেন হ্যাঁ, কিছু কিছু নিউয়ার ডেভেলপমেন্টের তো আমি যেটা বলেছিলাম আপনাকে, আপনার হয়তো পরের প্রশ্নে এটা আসতে পারে। সো আজকাল নিউয়ার যে ইয়েগুলো এসেছে, আমরা বলি এটাকে পার্সোনালাইজড মেডিসিন অর প্রিসিশন মেডিসিন। আপনাকে যদি আমি খুব লেমেনের মতন করে বলি, সহজ করে বলি, একটা ক্লাসে যদি 10টা বাচ্চা থাকে, টিচার 10টা বাচ্চাকে একই পড়া পড়িয়েই কিন্তু 10 জনের একই রেজাল্ট হয় না। একজন ফার্স্ট হবে, একজন সেকেন্ড, একজন হয়তো ফেলই করেছে, তাই না? সো বা 5 জন যদি খারাপ করে, আমি যদি চাই যে ওরা 5 জনই এরপরে এবার পাস করবে, ভালো করবে, আমাকে দেখতে হবে কার কোথায় সমস্যা ছিল। কারো হয়তো অঙ্কে সমস্যা ছিল, কারো ইংলিশে, কারো বাংলা। আমাকে ওই 3 জনকে ওই 3টা জিনিসে এমফাসিস দিয়ে পড়াতে হবে। সো আজকাল ক্যান্সারটাও তাই, আমরা লাং ক্যান্সার বলছি, বাট ইটস নট এ সিঙ্গেল ডিজিজ, এটা একটা স্পেকট্রাম। লাং ক্যান্সারের মধ্যে অনেক সাবটাইপ আছে এবং প্রত্যেকের টার্গেট ডিফারেন্ট, প্রত্যেকের যে মিউটেশন হয়েছে, যে কারণে ক্যান্সার হয়েছে সেটা ডিফারেন্ট। আমাকে ফার্স্ট সেটা আইডেন্টিফাই করতে হবে যে ওনার ডিফেক্টটা কোথায়, ওনার কোন জিনের মিউটেশনের কারণে ওনার কোন টাইপের ইয়েটা হয়েছে। সো এবং সায়েন্সের অ্যাডভান্সমেন্ট যেটা হয়েছে যে ওই টার্গেটেড ড্রাগ বেরিয়েছে, যার যেখানে সমস্যা তাকে সেই টার্গেট করে ওষুধটা দেওয়া হচ্ছে। সো সাকসেস রেট বেড়েছে এবং সবচেয়ে বড় কথা টক্সিসিটি কমে গেছে। সো এটা
সো কিছু হোপ তাহলে অবশ্যই আছে এন্ড উই উইল ডিসকাস অ্যাবাউট দিস ফার্দার এবং এখন যেটা করবো যে আমরা চটপট রেডিওতে ব্যাক করবো আবার এন্ড আই হোপ যারা যারা আমাদেরকে এতক্ষণ দেখছেন তারা অনেক কোয়েশ্চেনের অ্যান্সারই পেয়ে গেছেন এবং একটু ছোট করে জানিয়ে দেই যে কারা কারা জয়েন করেছেন আমাদের সাথে আছেন সামিনা আলম, লিসা, নাইলা হাসান, জয়নাল আবেদিন আছেন আমাদের সাথে, আবু রায়হান, সবুজ, দেন আছেন আমাদের সাথে মোহাম্মদ আলী আরমান। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং এবং আরো অনেকেই আছে, থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। এবং এই মুহূর্তে অলমোস্ট আমরা গানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো আমরা যেটা করব, we will continue our discussion on the radio while we are live on Facebook. সো আমাদেরকে দুই জায়গায় আসলে এই মুহূর্তে अवेलेबल পাচ্ছেন, সো stay tuned. আরো ইন্টেন্স কিছু ডিসকাশন বাকি আছে about all the detailed processes. আমার তো মনে হচ্ছে আপনি ক্যান্সার স্পেশালিস্ট হয়েই যাবেন আজকে। Right, it's the month for the awareness for lung cancer, and yes, Dr. Furti brings you the topic of discussion, which is lung cancer on the show. Dr. Furti, brought to you by AstraZeneca in association with MGH Healthcare. Sara achi sathe, and welcome back once again. Amader ajker episode special guest Dr. Shahida Alam Lima, এবং তার সাথে আমরা বেশ ইন্টেন্স কিছু ডিসকাশন কিন্তু করে ফেললাম লাং ক্যান্সারের ইম্পর্টেন্স, অ্যাওয়ারনেস এর ইম্পর্টেন্স নিয়ে, রিস্ক ফ্যাক্টরস এন্ড স্ক্রিনিং, সবকিছু নিয়ে আমরা আসলে কথা বলে ফেলেছি। বাট দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট পয়েন্টস যেটা এখনো ডিসকাস করা বাকি, কিন্তু সেই সাথে জানিয়ে দিতে চাই যে ইউ ক্যান অলসো ওয়াচ আস অন আওয়ার অফিসিয়াল ফেসবুক পেজ, উইচ ইজ রেডিও ফুর্তিজ অফিসিয়াল ফেসবুক পেজ, এবং সেখানে কিন্তু আমরা ফেসবুক লাইভে রয়েছি এই মুহূর্তে। এবং অনেকেই অনেক কোয়েশ্চেন্স করছেন যেগুলো আসলে কিছুটা ডিসকাস করা হচ্ছে এবং কিছুটা ম্যামের কথার মধ্যেই আমরা জেনে যাচ্ছি। সো মাই ফার্দার কোয়েশ্চেন, my next question to you would be যে what are the symptoms যেটা দেখে আমরা শুরুতেই বুঝতে পারবো যে আচ্ছা maybe I should go and visit a doctor? একেবারে আর্লি স্টেজ আসলে পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকে, বুঝতেই পারে না। যখন সিমটম গুলো শুরু হয়, বেশিরভাগ শুরু হয় একটা কাশি, ঠিক আছে, কাশি, একটা ন্যাগিং কাফ দীর্ঘ সময় ধরে থাকে। সাধারণত দেখা যাচ্ছে যে স্মোকার যেহেতু হয়, তাদের ধরেই নেয় যে স্মোকিং এর কারণে এই কাশিটা হচ্ছে, এবং এয়ার পলিউশন বা বিভিন্ন কারণে আসলে আমাদের এরকম কাশি থাকতেই পারে। সো এটা বলার সাথে সাথে আমি এ বিষয়ে সবাইকে কনসিয়াস করছি যে আসলে একদম কাশি হলেই ভয় পাওয়ার কিছু নেই। সো সেই কাশিটা যদি 2 সপ্তাহের বেশি স্থায়ী হয় এবং আপনি কাশিটার জন্য একজন ডক্টর কাছে যে যদি ট্র্যাডিশনাল যেসব ট্রিটমেন্ট অফার করা হয়, অ্যান্টিবায়োটিক্স, আদার অ্যান্টিহিস্টামিনস, তাতেও যদি সেটা রিসলভ না হয়, কাশিটা চলতেই থাকে দীর্ঘ সময় ধরে 2 সপ্তাহের বেশি, সাথে সাথে আরো কিছু সিমটম, যেমন কাশির সাথে যদি কফ আসে এবং তাতে যদি ব্লাড থাকে, যেটাকে আমরা হিমোপ্টাইসিস বলে থাকি, হ্যাঁ, কাফের সাথে রক্ত আসা। তারপরে আছে আপনার শ্বাসকষ্ট, শর্টনেস অফ ব্রেথ, শ্বাস নিতে একটু এক্সোশনে হাঁপিয়ে পড়া, কিংবা কোনো এক্সোশন ছাড়াই শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস নিতে ওনার অসুবিধা হচ্ছে, বুকে ব্যথা হতে পারে, একটা আনএক্সপ্লেন্ড ওয়েট লস। পেশেন্টটা উনি সব দিক থেকেই ভালো আছে, ঠিক মতন খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়াটা অনেকের কমে যায়, অনেকেরই অরুচি থাকে, এটাও একটা অ্যানোরেক্সিয়া বা অরুচি যেটা, কিন্তু কারো হয়তো অরুচি নেই, খাওয়া দাওয়ার পরও দেখা যাচ্ছে শরীরে একটা আনএক্সপ্লেন্ড ওয়েট লস হয়ে যাচ্ছে, সেটা নিয়ে প্রেজেন্ট করতে পারে পেশেন্ট। আর এগুলো ছাড়া সাধারণত আর্লি স্টেজে এগুলো হয়। আরেকটু অ্যাডভান্স যখন হয়ে যায়, ডিজিজটা যখন ছড়িয়ে পড়ে, তখন পেশেন্টের কিছু অ্যাডেড সিমটমও তৈরি হয়, যেমন তার ব্যাক পেন হতে পারে, যখন ডিজিজটা আসলে হাড়ে চলে গেছে, হয়তো প্রচন্ড মাথা ব্যথা বা খিঁচুনি নিয়েও কিছু পেশেন্ট প্রেজেন্ট করে আমাদের এখানে, মাথায় তার ব্রেনে এফেক্ট করেছে, জন্ডিস অথবা পেটে ব্যথা, লিভার যদি ইনভলভ হয়ে যায়। সো একটু অ্যাডভান্স স্টেজে পেশেন্ট সাধারণত এগুলো নিয়ে আসে। তবে লাং ক্যান্সারের যেসব সিমটম, সেটা আবার আমাদের সবসময় আমরা সেই কথাটা আসলে এইসব প্ল্যাটফর্মে বলতে চাই যে আমাদের দেশে কিন্তু টিউবারকুলোসিস একটা বড় সমস্যা। সো অনেক সময় লাং ক্যান্সার এবং টিউবারকুলোসিস দেখা যাচ্ছে যে ওভারলেপ করে যাচ্ছে, এবং অনেক কারণেই লাং ক্যান্সার একটু দেরিতে ডায়াগনোসিস হচ্ছে, এই কারণে, কারণ বেশিরভাগ পেশেন্টরা টিউবারকুলোসিস হিসেবে দিনের পর দিন ট্রিটেড হচ্ছে, তাদের চিন্তাই করা হচ্ছে না যে তারা আসলে ক্যান্সারের পেশেন্ট হতে পারে। সো ওই সময়টাও ওদের কিন্তু ডিজিজটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে। সে কারণে আমরা সবসময় বলি
যে এরকম পেশেন্ট পেলে টিউবারকুলোসিসের সাথে সাথে লাং ক্যান্সারের চিন্তাটাও মাথায় রাখতে হবে, সেটাও একটু ইভালুয়েট করতে হবে। আচ্ছা, সো এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট শেয়ার করেছেন, এবং সেই সাথে ম্যাম আমি একটু অ্যাড করতে চাই ফর আওয়ার অডিয়েন্স দ্যাট আইভ সিন আ লট অফ পিপল, আমার ফ্রেন্ড সার্কেলেই দেখেছি যে হয়তোবা কোনো একটা কিছুর সিমটম হলে ফার্স্টে অনলাইনে গিয়ে রিসার্চ করে দেখবে এন্ড দেন তারা নিজে ডায়াগনোজ করার চেষ্টা করবে। আই থিঙ্ক এটা না করে ডেফিনেটলি ম্যাম যে সিমটম গুলোর কথা বললেন এগুলোর কোনোটা যদি আপনার কাছে মনে হয় যে একটু অ্যালার্মিং ব্যাপার হয়ে যাচ্ছে, দেন ডেফিনেটলি গো অ্যান্ড ভিজিট আ ডক্টর। সো তারপরে আপনার কাছে জানতে চাইবো যে অনেক পেশেন্টই তো আসেন এই ধরনের সিমটমস নিয়ে, সো সেক্ষেত্রে ডায়াগনোসিস প্রসেস গুলো কি কি থাকছে এবং বাংলাদেশে অ্যাভেইলেবল এই মুহূর্তে কি কি আছে বা মোস্ট কমন? তো এই সিমটম গুলো নিয়ে আসলেই কিন্তু আমার ক্যান্সারের সাথে সাথে আরো অনেক রোগে এই সিমটম গুলো হয়। সো আমাকে ফার্স্টে আসলে একটা সন্দেহ থাকতে হবে, সাসপিশন থাকতে হবে যে এই পেশেন্টটা, সেটার জন্য আমরা একটু হিস্ট্রি নেই। যেমন তিনি যদি স্মোকার হয়ে থাকে, হেভিলি স্মোকার হয়ে থাকে, এজ 50 বেশি হয়ে থাকে, তখন আমরা অবশ্যই একটু লাং ক্যান্সারের দিকেও চিন্তা করব। সেই সাথে সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে যেসব কমন অসুখগুলো লাংসে হয়ে থাকে সেগুলো তো আমাদের মাথায় থাকবে। সো খুবই সিম্পল একটা টেস্ট, একটা চেস্ট এক্সরে, যেটা অ্যাভেলেবেল সবখানে বাংলাদেশের। আমি বলবো যে একেবারে সব জেলা, উপজেলা, ইউনিয়ন হেলথ কমপ্লেক্সও আছে একটা চেস্ট এক্সরে, এবং খুবই চিপ। সেটা করে অ্যাটলিস্ট আমি একটা বেসিক আইডিয়া পেতে পারি। কিন্তু চেস্ট এক্সরে কিন্তু সবসময় দ্য লাস্ট থিং না, অনেক কিছু চেস্ট এক্সরে মিস করতে পারে, কারণ ওটা এত কিছু নিউ আর টেকনোলজি ইউজ করছে না, জাস্ট প্রথম বেসিকটা। কোনো পেশেন্ট যদি একটা চেস্ট এক্সরেতে হয়তো আমি সন্দেহজনক কিছু পেলাম না, কিন্তু তার সিমটমটা রয়ে যাচ্ছে, আমার সাসপিশন বাড়ছে যে না আমি হয়তো ওখানে মিস হয়েছে, আমি তাকে আরো একটু অ্যাডভান্স ইনভেস্টিগেশন অফার করতে পারি, সিটি স্ক্যান অফ দ্য চেস্ট অফার করতে পারি। সেখানে কোনো সাসপিশন যদি কোনো মাস এসে থাকে, আমাকে কিন্তু ক্যান্সার মানেই কিন্তু একটা লাম্প, চাকা। সো একটা চাকার কিন্তু একটা শ্যাডো আমি পাবো, সেই রকম যখন আমি কিছু পেয়ে যাব তখন আমার সেটাকে ইভালুয়েট করতে হবে। এবং ক্যান্সার ডায়াগনোসিস করতে হলে আপনার যতই সন্দেহ থাকে, 99%ও যদি আপনার মনে হয়ে থাকে যেটা ক্যান্সারই হতে পারে, তারপরেও যতক্ষণ পর্যন্ত না আপনি টিস্যু ডায়াগনোসিস না করছেন, ওখান থেকে একটু সুই দিয়ে আমরা যেটা একটু ফ্লুইড অথবা এক টুকরো টিস্যু নিয়ে এসে মাইক্রোস্কোপে দেখে যখন বলা হয় যে এখানে ক্যান্সার সেল আছে, তার আগ পর্যন্ত আমরা কখনোই বলতে পারবো না যে উনি একটা ক্যান্সার পেশেন্ট। সো আমাকে বায়োপসি অথবা এফএনএসি যেটা আমরা বলি ইমেজ গাইডেড করতে হয়, কারণ আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি না, ভিতর থেকে আমাকে নিয়ে আসতে হচ্ছে। সো আলট্রাসোনোগ্রাফি অথবা সিটি স্ক্যানের সহযোগিতা নিয়ে আমরা ওখান থেকে কিছুটা ফ্লুইড অথবা টিস্যু এনে দেন ডায়াগনোসিস করা হয়। ব্রঙ্কোস্কোপি নামে একটা ইনভেস্টিগেশন আছে, সেটা করা যায়, সেটা করেও আমি আনতে পারি। ওয়ান্স ডায়াগনোসিস যখন হয়ে যায় যে এটা ক্যান্সার, তখন আমরা ফার্দার স্টেপে যেতে পারি যে এটা কোথায় কোথায় ছড়িয়েছে বা কত দূর গেছে। কারণ আমি ট্রিটমেন্ট কখনোই শুরু করতে পারবো না ডিজিজের স্টেজ না জেনে, সে কি স্টেজ 1 এ আছে না 4 এ আছে, স্টেজ 4 পর্যন্ত হতে পারে। সেটা এক একজনের ট্রিটমেন্ট এক একজনের প্রগনোসিস বা আউটকাম এক এক রকম। সো আমাকে আসলে সম্পূর্ণ জেনেই ট্রিটমেন্ট শুরু করতে হবে। আর আপনারা জেনে খুশি হবেন যে আসলে লাং ক্যান্সারের যে অ্যাডভান্স ডায়াগনোসিস করার জন্য যা যা দরকার সবই আমাদের দেশে আছে। হয়তো একেবারেই ইউনিফর্মলি দেশের সব জায়গায় নেই, কিন্তু আমি মনে করি মেডিকেল কলেজগুলোতে, বড় বড় শহরগুলোতে, সরকারি সেক্টরে আছে, আর সরকারি সেক্টরে যেখানে কম আছে, আমার মনে হয় প্রাইভেট সেক্টরে সেই সুযোগ সুবিধাগুলো আছে। ইভেন ওয়ার্ল্ডে যেটা এখন লাং ক্যান্সারের স্টেজিং এর খুবই ইম্পর্টেন্ট পেট সিটি, খুবই অ্যাডভান্স একটা ডায়াগনস্টিক টেকনিক, সেটাও আমাদের দেশে কিন্তু ঢাকাতে একটা সেন্টারে আছে। ওকে, দ্যাট ইজ আ গুড নিউজ ডেফিনেটলি। এবং সেই সাথে অডিয়েন্স থেকে আমার কাছে কিছু কোয়েশ্চেন আছে, আমার মনে হয় আইল টেক ওয়ান কোয়েশ্চেন। সেটা হচ্ছে সামিনা আলম লিসা লিখেছেন যে লাং ইনফেকশন থেকে লাং ক্যান্সার হওয়ার পসিবিলিটি কতটুকু? ইনফেকশন থেকে আসলে লাং ক্যান্সারের পসিবিলিটিটা খুব বেশি নেই, তবে সিওপিডি যে ডিজিজটা আছে বলা হচ্ছে, সেটা হয়তো সিওপিডি দীর্ঘ সময় লাং ক্যান্সারের কিছুটা কারণ হতে পারে, কিন্তু ঠিক ইনফেকশন থেকে বা আমরা যেটাকে লাং অ্যাবসেস বলি, অ্যাবসেসের সাথে সরাসরি লাং ক্যান্সারের কোনো সম্পর্ক নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ এন্ড উই উইল কন্টিনিউ আওয়ার ডিসকাশন, বাট এই মুহূর্তে আরেকটা গান শোনার সময় হয়ে গেছে, কারণ অনেক হেভি ডিসকাশন হয়ে যাচ্ছে। আমার মনে হয় ইউ নিড সাম এন্টারটেইনমেন্ট। সো তারপরেই ফিরছি আবারও লিসেন টু দিস বিউটিফুল সং, এবং সেই সাথে জানিয়ে দেই যে ডক্টর ফুর্তি চলছে, brought to you by AstraZeneca in association with MGH Healthcare। সারা আছি সাথে, এবং আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে আছেন আমাদের আজকের স্পেশাল গেস্ট
ডক্টর শাহিদা আলম লিমা এবং আমরা কথা বলছি লাং ক্যান্সার নিয়ে। সো ডেফিনেটলি আমরা এই ডিসকাশনটা তো কন্টিনিউ করবো এই গানের পরে, এবং সেই সাথে জানিয়ে দিই যে উই আর অলসো অ্যাভেলেবল অন ফেসবুক ফর ফেসবুক লাইভ। সো এটার জন্য যেটা করতে হবে, আমাদের রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে চলে যেতে হবে। দো আমরা খুব বেশি সময় কিন্তু লাইভে নেই, সো জলদি জলদি জয়েন করে ফেলুন। আই রিড আউট ফিউ কমেন্টস, বাট এই মুহূর্তে গানে চলে যাচ্ছি। সো এনজয় অ্যান্ড ডু ফুর্তি। সো এই মুহূর্তে ঝটপট আমরা কিছু কমেন্টস নিয়ে নিব এবং দেন আইল হ্যাভ টু সে গুড বাই টু আওয়ার লাইভ অডিয়েন্স। সো আমাদেরকে অনেকেই মেসেজ করেছেন, আমাদেরকে লিখেছেন আল আরিফুল ইসলাম, দেন সামিনা আলম লিসা লিখেছেন আমাদেরকে। শেখ মাহমুদ জানতে চেয়েছেন যে ধূমপান না করলেও কি লাং ক্যান্সার হতে পারে। আই থিংক ইউ অলরেডি অ্যান্সার টু দ্যাট। এবং জানতে চেয়েছেন আমাদের কাছ থেকে, আচ্ছা আমাদেরকে মেসেজ করেছেন মোহাম্মদ ফোরকান, তিনি শুনছেন ইউএই থেকে আমাদেরকে শুনছেন। সো হাই, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমাদেরকে Thank you, জয়েন করার thank you. জন্য। So I think এই মুহূর্তে ফেসবুক লাইভ থেকে we are saying goodbye, but we are definitely carrying forward our conversation on Radio Furti. So আমাদের বাকি conversation শুনতে চাইলে আপনাকে এই মুহূর্তে টিউন ইন করতে হবে Radio Furti 88 FM, and then we will be back again after some beautiful songs. Thank you everyone for joining, and do keep posting your comments because আমরা আরো কিছু comment থেকে আরো কিছু questions নিব when we are live on radio. And I'll see you soon. Take care. Bye bye. Dr. Furti. Brought to you by AstraZeneca in association with MGH Healthcare.